হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসটি হচ্ছে টেন্স নিয়ে এখনও পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট যারা ইংলিশ লার্নার্স আছে, সে যে কোনো লেভেলের হোক, ক্লাস 5 টু 10, 12 পর্যন্ত স্কুল লেভেল বা কম্পিটিটিভ লেভেল, কিংবা হতে পারে যারা স্পোকেন ইংলিশ শিখছো, ইংলিশ নিয়ে চর্চা করছো, ইংলিশ যাদের আছে সাবজেক্টে, প্রত্যেকে টেন্সের কনসেপ্ট থাকা প্রয়োজন। এবং এই টেন্স নিয়ে কম বেশি অনেকেরই প্রবলেম ফেস করতে দেখেছি। আমি অফলাইন ক্লাসে যাদের পড়াচ্ছি তাদের মধ্যে অনেকেরই এখনও পর্যন্ত টেন্সের কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়নি। ক্লাসটি অনেক ভালো করে আমি অর্গানাইজ করার চেষ্টা করেছি। টেন্সের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসেস হতে চলেছে। কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফ, স্টোরি বা রিপোর্ট কিংবা ভয়েস ন্যারেশন, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু টেন্সের প্রয়োজন হয়। তাই টেন্সের কনসেপ্ট থাকা অত্যন্ত প্রয়োজন। যে সমস্ত লার্নার্স সত্যিকারে এটা শিখতে চাও, তাদেরকে আমি প্রথমেই বলবো তোমরা খাতা পেন নিয়ে বসো, নোট ডাউন করবে এবং কনসেপ্টগুলো ভালো করে বুঝবে। আমার যে এক্সপ্লানেশন যেগুলো লেখা আছে অবশ্যই খুব ভালো করে নোট ডাউন করবে। নিজের নোট করাটা সবচেয়ে বেস্ট। নিজে বুঝে যে নোট ডাউন করা হচ্ছে সেই নোটটা সবচেয়ে ভালো হয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, কোনো স্যারের তৈরি করা দেওয়া নোট সেটা থেকে। তো এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে ক্লাসের শেষে। এছাড়াও নিজের নোট করবে। তো চলো শুরু করা যাক। সবচেয়ে প্রথমে আমরা জানবো টেন্স কি, হোয়াট ইজ টেন্স। কোনো বাক্য ভার্ব বা ক্রিয়া ছাড়া হয় না, আর সেই ক্রিয়ার মধ্যেই নিহিত থাকে একটা সময়। এই ক্রিয়ার কাল বা সময় হলো টেন্স। খুব সহজে আমি নিজের মতো এক্সপ্লানেশন দেওয়ার চেষ্টা করেছি। সেই ক্রিয়ার কাল মানে কোনো কাজের, কোনো বাক্যের মধ্যে ক্রিয়া থাকে, ভার্ব থাকে, এবং সেই ভার্বের বলার সাথে সাথে একটা সময় তার মধ্যে উল্লেখ থাকে। সেটা আমরা হয়তো সরাসরি উল্লেখ করছি না সময়টা, কিন্তু যখন আমরা একটা কথা বলছি তার মধ্যে একটা সময়ের উল্লেখ রয়েছে। তো সেই সময়টাকেই বলা হচ্ছে টেন্স। তাহলে টেন্স এর এক কথায় আমরা বলতে পারি টাইম অফ ভার্ব বা টাইম অফ অ্যাকশন। কোনো ক্রিয়ার বা কোনো কাজের সময়কেই বলা হয় টেন্স। আশা করি টেন্সের ডেফিনিশনে কোনো প্রবলেম নেই। এবার কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। এটা এখানে লেখা নেই, আমি বলছি, ভালো করে তোমরা শুনবে। আমি বললাম কোনো বাক্য ক্রিয়া ছাড়া হয় না এবং সেই ক্রিয়ার মধ্যে একটা সময় থাকে। ফর এক্সাম্পল যদি বলি আমি পড়াচ্ছি মানে কাজটা এখন চলছে, তার মানে প্রেজেন্টেই চলছে কাজটা, তাই এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ভাগগুলো আমি ডিটেলসে পরে আসছি। কিংবা যদি বলি আমরা সেখানে গিয়েছিলাম, এর অর্থ কি? গিয়েছিলাম, এটা পাস্টের কথা বলছি, তার মানে গিয়েছিলাম কথাটার মধ্যে হয়ে গিয়েছে কাজটা। তো এই যে যাওয়া কাজটা, এটা অতীতকালে হয়েছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে পাস্ট টেন্সের ঘটনা। কিংবা যদি বলি আমরা যাব, এই যে যাব, এর মধ্যে কোনো সময় কিন্তু বলছি না, কিন্তু যাব কথাটা এমনভাবেই রয়েছে ক্রিয়াটা যে এটা ফিউচার টেন্সের বুঝিয়ে দিচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে কাজটা হবে। তাই প্রত্যেক বাক্যের মধ্যে যে ক্রিয়া থাকে সেই ক্রিয়ার মধ্যেই নিহিত থাকে একটা সময় বা টেন্স বা টাইম, এবং সেই টাইমকেই বলা হচ্ছে গ্রামারের ভাষায় টেন্স। ক্লিয়ার? এরপর দেখব এই টেন্স প্রধানত ক রকমের হয়, 3 রকমের। মেইনলি 3 টাইপস। কি? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই 3টে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যদি এটা তোমার পাস্ট হয় তাহলে এটাকে পেরিয়ে যদি তুমি আজকে পৌঁছাও তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট, এটা পাস্ট, আর এটা হচ্ছে প্রেজেন্ট। এবং এই বর্তমান থেকে তুমি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছ, এটা হচ্ছে ফিউচার। তো এইভাবে আমরা এই 3টে সময়কে অতিক্রম করে এগিয়ে যাচ্ছি। তারপর যখন এই ফিউচার টেন্সটা আসছে তখন এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট। আবার এই টেন্সের পরে যখন আমরা পৌঁছাচ্ছি তখন সেটা হচ্ছে ফিউচার। এবং এই ফিউচারে যখন যাচ্ছি এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট, তখন এটা হয়ে যাচ্ছে পাস্ট। তো এইভাবে প্রত্যেকটা সময়কে অতিক্রম করে আমরা চলেছি। তাই 3টি প্রধান টেন্স, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আরও কতগুলো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বুঝে নাও। আই ওয়াজ মানে কি? আমি ছিলাম, এটা হচ্ছে পাস্ট। আই অ্যাম আমি হই, এটা হচ্ছে প্রেজেন্ট। এখানে লেখার একটু ভুল আছে, এটা কারেকশন করে নেবে। আই ওয়াজ মানে আমি ছিলাম, আই অ্যাম মানে আমি হই, এটা প্রেজেন্ট, এখনও হই। আই উইল বি আমি হব, এটা হচ্ছে ফিউচার। তাহলে এই 3টে টেন্স। আরও এক্সাম্পল রয়েছে, হি ডিড সে করেছিল, সে কোনো একটা কাজ করেছিল, তাহলে এটা পাস্ট টেন্স বুঝিয়ে দিচ্ছে। হি ডাজ সে কাজ করে, সবসময় করে, এটা প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে, বর্তমানে হয়। এবং হি উইল ডু সে করবে, এটা ফিউচারকে বুঝিয়ে দিচ্ছে, এখনও করেনি, করবে। তো এই 3টি প্রধান সময়, মেইন টেন্স। এইবার এই 3টি টেন্সের প্রত্যেকটার আরও ভাগ আছে, সেটা কতগুলো করে? 4টি করে ভাগ হয়। প্রত্যেকটা টেন্সের 4টি করে ভাগ হয়, প্রেজেন্টের 4টি, পাস্টের 4টি এবং ফিউচারের 4টি। এই প্রত্যেক টেন্সে 4টি করে যে ভাগ হয় তার মধ্যে আজকে প্রেজেন্টের যে 4টি ভাগ হয় সেটা খুব ভালো করে বুঝবো।
প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এর প্রত্যেকের যে 4টি ভাগ হচ্ছে সেটা একই রকম, শুধু প্রত্যেকের আগে প্রেজেন্ট কথাটা যুক্ত করে দেবো, বা পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স কথাটা যুক্ত করে দেবো, ফিউচার হলে ফিউচার যুক্ত করে দেবো। কীভাবে পড়বো? প্রেজেন্ট ইনডিফিনাইট একটা টেন্স হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স হলে এখানে থাকবে পাস্ট, ঠিক একই রকমভাবে প্রত্যেকটা হবে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার হলে ঠিক একই রকমভাবে এখানে থাকবে ফিউচার, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই হচ্ছে টোটাল 3টি টেন্সের 4টি করে যে ভাগ। এর মধ্যে আমরা আজকে জানবো প্রেজেন্টের 4টি ভাগ। সবচেয়ে প্রথমে জানবো আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, বা এই টেন্সের আরও একটা নাম আছে, তোমরা খাতায় নোট করবে, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট যা, সিম্পল প্রেজেন্ট টেন্স তাই। এবার জানবো টেন্সটি কাকে বলে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কোন ভার্বের সময়কে বলা হয়। আমরা জেনেছি যে কোনো বাক্যের মধ্যে ভার্ব থাকে, সেই ভার্বের মধ্যে একটা টেন্স বা টাইম নিহিত থাকে, সেই কোন ভার্বের কোন টাইমকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলা হয় সেটা জানবো। অর্থাৎ ডেফিনিশন কি, যে কাজ নিয়মিত বা অভ্যাসগত কোনো কাজ বোঝায় এবং চিরসত্য। 3টি জিনিস এখানে বলা আছে, কি? রেগুলার বা রিপিটেড অ্যাকশন বা অ্যাক্টিভিটিস, নিয়মিত বা অভ্যাসগত মানে হ্যাবিট, এবং জেনারেল ট্রুথ মানে চিরসত্য, জেনারেল ট্রুথ বা ইটার্নাল ট্রুথ, যেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, সেম থাকে, যেটা সবসময় ফিক্সড থাকে, কোনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল আমরা বলতে পারি সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তো এটা যুগ যুগ ধরে চলে আসছে, এটা কনস্ট্যান্ট, তাই এই ধরনের ট্রুথকে বলা হয় জেনারেল বা ইটার্নাল ট্রুথ। তো এই ক্ষেত্রে এই ধরনের যত ব্যাপার আছে সবগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্টের কোন টেন্স? ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্টের 4টি টেন্সের মধ্যে কোন টেন্স? ইনডিফিনাইট টেন্স। এবার জানবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্বটা কেমন হয়। এখানে বাক্যের মধ্যে যে ভার্ব বসাবো সেই ভার্বের কত নম্বর ফর্ম ব্যবহার হবে সেটা জানতে হবে। আমরা জানি ভার্বের 3টি করে ফর্ম হয়, V1, V2 এবং V3, মানে পাস্ট পার্টিসিপল। V1-এ ভার্বের একদম ফার্স্ট ফর্ম বসে, V2-তে ভার্বের সেকেন্ড ফর্ম বসে। ফর এক্সাম্পল গো এটা ফার্স্ট ফর্ম, ওয়েন্ট এটা সেকেন্ড ফর্ম, এবং গান এটা হচ্ছে থার্ড ফর্ম বা পার্টিসিপল ফর্ম। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হবে, একদম প্রথম যে স্ট্রাকচারটা। এবং এই স্ট্রাকচারের মধ্যে আরও একটি ব্যাপার তোমরা নোট ডাউন করবে, খুবই ইম্পর্টেন্ট, এবং এটাই অনেকে ভুল করে, সেটা হচ্ছে কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট কি, বাক্যের মধ্যে যে কাজ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেই ব্যক্তি বা বস্তু বা প্রাণী হচ্ছে সাবজেক্ট। আবারও বলছি, সাবজেক্ট কি, বাক্যের মধ্যে যে কাজ করে যে ব্যক্তি বা বস্তু বা প্রাণী বা যার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে সে হচ্ছে কর্তা বা সাবজেক্ট। সেই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম তো বসবেই, প্লাস তার সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন বলবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা আছে সব থার্ড পারসন, কিন্তু তার মধ্যে যারা সিঙ্গুলার, যেমন হি, শি, ইট, কোনো নাম হতে পারে সিঙ্গুলার, কোনো ব্যক্তি বস্তু প্রাণীর নাম হতে পারে, যেমন টাইগার, রোহিত ইত্যাদি নাম সিঙ্গুলার। তো এই সমস্ত প্রত্যেকটা শব্দ যখন থার্ড পারসন হবে প্লাস সিঙ্গুলার হবে তখন সিম্পল প্রেজেন্ট টেন্সে স্ট্রাকচারের ক্ষেত্রে ভার্বের সাথে এস যুক্ত করব। আমরা এক্সাম্পলের মাধ্যমে সব বুঝে নেব, কনফিউশনের কোনো জায়গা নেই, তোমরা শুধু পয়েন্ট এক এক করে বুঝে নাও। এবার একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের জানতে হবে, সেটা হলো কি, ক্লু ওয়ার্ড। বাক্যের মধ্যে কোন কোন শব্দগুলো আমাদেরকে বলে দেবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমরা কি দেখে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকেই বোঝাচ্ছে, অর্থাৎ এটা রেগুলার অ্যাকশন বা হ্যাবিচুয়াল অ্যাকশন, বা হতে পারে রিপিটেড অ্যাকশন, কিংবা জেনারেল ট্রুথ, কোন ব্যাপারটা বলে দেবে সেই ক্লু ওয়ার্ডগুলো এখানে ভালো করে নোট ডাউন করতে হবে। অলওয়েজ সব সময়, তো সব সময় যে কাজ হচ্ছে বোঝাচ্ছে সব সময় যদি হয় তাহলে নিশ্চয়ই সেটা রিপিটেড বা রেগুলার অ্যাকশন। তো এক্ষেত্রে অলওয়েজ কথাটা রেগুলার অ্যাকশনকে বোঝাচ্ছে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্লু। সামটাইমস মাঝে মাঝে কোনো কাজ হয়, এটাও হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্লু। যেমন এভরি প্লাস টাইম হবে, এভরি দিয়ে যে কোনো টাইম, এভরি দিয়ে যে কোনো সময় হতে পারে, এভরি ডে, এভরি মান্থ, এভরি উইক এটসেট্রা। নেভার কখনো না, জেনারেলি সাধারণভাবে, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি মানে প্রায়, হার্ডলি মানে খুব কম, ভুল ভবিষ্যৎ, স্কেয়ার্সলি মানেও তাই, খুব কম বা ভুল ভবিষ্যৎ, রেয়ারলি মানে মাঝে মধ্যে, অ্যাজ আ রুল নিয়ম হিসেবে, এভরি ডে, এভরি উইক, ওয়ান্স আ উইক, মান্থ অর ডে অর্থাৎ দিনে, মাসে বা সপ্তাহে একবার। তো এইগুলো সমস্তটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্লু। আরও আছে নর্মালি, সাধারণত, নাও অ্যান্ড দেন যখন তখন, অকেশনালি মাঝে মধ্যে, অফেন প্রায়, হাউ অফেন, সেলডম মানে কদাচিৎ খুব কম,
এই প্রত্যেকটা শব্দ সিম্পল প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে। এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে বুঝে নেব। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সব সময় সত্যি কথা বলে। এক্সামে তোমাদের থাকবে কেমনভাবে, হি অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ, ব্র্যাকেটে থাকবে স্পিক। তো আমরা ধরবো কীভাবে টেন্সটা, অলওয়েজ কথা আছে মানে কি, সে সবসময় কাজটা করে। তো অলওয়েজ কথাটা রেগুলার অ্যাকশনকে বুঝিয়ে দিচ্ছে, তাই রেগুলার অ্যাকশন মানে আমরা কি পড়েছিলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাই সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই স্পিক বসবে। এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তাই হচ্ছে স্পিক্স। নেক্সট আছে আই সেলডম ওয়াচ মুভিজ, অর্থাৎ আমি খুব কম মুভি দেখি। সেলডম মানে কদাচিৎ, দেখি না বললেই চলে। তো এক্ষেত্রে আই ফার্স্ট পারসন, তাই ভার্বের সাথে এস বিএস যুক্ত হবে না, শুধু V1 বসবে, ওয়াচ। দে অফেন কাম টু আওয়ার হোম, অফেন প্রায় সময় আমাদের বাড়িতে আসে, কাম V1। হি গোজ ফর আ ওয়াক এভরি মর্নিং, এখানে এভরি মর্নিং ক্লু ওয়ার্ড যে রেগুলার অ্যাকশন বা হ্যাবিচুয়াল অ্যাকশন, তাই গো এর সাথে ইএস যুক্ত হচ্ছে, তার কারণ হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার। নেক্সট শি নেভার টেলস লাই, সে কখনো মিথ্যে বলে না, নেভার মানে কখনোই না। তো এটাও একটা হ্যাবিচুয়াল অ্যাকশনকে ইন্ডিকেট করছে, তাই টেল হবে এবং ভার্বের সাথে এস কেন, কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেক্সট আই ইউজুয়ালি টেক মাই ডিনার অ্যাট 8 PM, এটা সাধারণত মানে প্রায় দিন, প্রতিদিন, সাধারণত আমি আমার ডিনার খাই রাত্রের খাবার 8টার সময়। ইউজুয়ালি এটা হচ্ছে ক্লু ওয়ার্ড কিসের, সিম্পল প্রেজেন্ট টেন্সে, কারণ রেগুলার হয় এটা, তাই ভার্বের ফার্স্ট ফর্ম টেক। নেক্সট এগুলো প্রত্যেকটা আমরা এক্সাম্পল যা দেখলাম রেগুলার অ্যাক্টিভিটি বা হ্যাবিচুয়াল অ্যাকশনকে বোঝাচ্ছে। এরপর আছে জেনারেল ট্রুথ বা সাইন্টিফিক ফ্যাক্ট, যেগুলো ইটার্নাল ট্রুথ, যেমন ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি তাপমাত্রায় জল ফোটে, এটা সাইন্টিফিক ফ্যাক্ট বা জেনারেল ট্রুথ, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এবং ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যুক্ত হবে, বয়েলস। আরও আছে হানি ইজ সুইট, মধু মিষ্টি, এটা জেনারেল ট্রুথ বা সবসময় সত্যি, তাই এক্ষেত্রে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, ভার্বের 1 নম্বর ফর্ম বসছে, বি ভার্বের ইজ বসছে। আরও একটা ফ্যাক্ট, ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখতে হবে তোমাদেরকে, ফর ইন্ট্রোগেটিভ অ্যান্ড নেগেটিভ, খুবই ইম্পর্টেন্ট, ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ অর্থাৎ প্রশ্নমূলক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স, এই দুটো ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য তৈরি করতে গেলে আমাদের ব্যবহার করতে হবে ডু বা ডাজ। ডু কখন ব্যবহার করব, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে আর থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে। আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলে আসবে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তখন ব্যবহার হবে ডাজ, ইএস যুক্ত হয়ে যাবে। ফর এক্সাম্পল আই ডু, এটার নেগেটিভ করতে গেলে হবে আই ডু নট ডু। এখানে এই ডুটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং এই ডু হচ্ছে মেইন ভার্ব। এক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে গেলে তার উত্তর হবে ডু ইউ ডু। আই দিয়ে সেলফ কোয়েশ্চেন হয় না, তাই আইটা এখানে ইউ হয়ে যাচ্ছে এবং ডু হচ্ছে প্রথমে বসছে। আরও একটি এক্সাম্পল রয়েছে হি প্লেজ, সে খেলে, এর কোয়েশ্চেন করতে গেলে আমরা এক্ষেত্রে নেগেটিভ করতে গেলে কী হবে, হি ডাজ নট প্লে। আর ইন্টারোগেটিভ করতে গেলে ডাজ হি প্লে। তো এখানে ডাজ কেন বসছে, কারণ এখানে প্লে এর সাথে এস আছে, তাই আমরা ডু এর সাথে ইএস যুক্ত করে দেবো, ডাজ। তাই সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করতে গেলে ডু বা ডাজ ব্যবহার হয়, এটা মনে রাখতে হবে। তো এগুলো প্রত্যেকটা গেল সিম্পল প্রেজেন্ট টেন্সের ফ্যাক্ট। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসে খুবই সহজ, প্রেজেন্ট মানে বর্তমান অর্থাৎ এখন, এই মুহূর্তে, কন্টিনিউয়াস মানে চলছে অর্থাৎ এই মুহূর্তে যে কাজটা চলছে, যে কাজ এই মুহূর্তে চলমান। কন্টিনিউয়াস অ্যাক্ট মানে অ্যাকশন, অ্যাট দ্য টাইম অফ স্পিকিং অর্থাৎ যখন আমি কথাটা বলছি সেই সময় কাজটা যদি চলতে থাকে তাহলে হবে প্রেজেন্টে কন্টিনিউয়াস টেন্স। আরও একটি ফ্যাক্ট রয়েছে, এক্ষেত্রে এক্সেপশন একটু ইম্পর্টেন্ট, টু এক্সপ্রেস এ ফিউচার প্ল্যানিং অর্থাৎ ভবিষ্যতের কোনো প্ল্যানিং বা যে কাজটা হবে, হতে চলেছে এমন বলার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা ব্যবহার করে থাকি, কিন্তু এটা সেন্স হচ্ছে ফিউচার টেন্স, যেটা হয়নি, হতে চলেছে এমন বলার ক্ষেত্রে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দুটো অ্যাসপেক্ট দেখলাম, একটা হচ্ছে যে কাজটা এই মুহূর্তে চলছে, দ্য কন্টিনিউয়াস অ্যাকশন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং অর্থাৎ যখন আমি কথা বলছি তখন কাজটা চলছে, এবং ফিউচার কোনো ঘটনা হবে এমন বোঝাতে গেলেও বা হতে চলেছে এমন বোঝাতে গেলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। এবার আমরা দেখব এর ভার্ব ফর্মটা কেমন ব্যবহার হবে বাক্যের মধ্যে। খুবই সহজ, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ডুইং, ওয়ার্কিং, প্লেয়িং এটসেট্রা। আর তার আগে সাবজেক্টের অ্যাকর্ডিংয়ে এম বসবে যদি আই হয়, যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ আর প্লুরাল হলে আর, তাই এম ইজ আরের যে কোনো একটি বসবে এবং ভার্বের সাথে আইএনজি। এখানে এম ইজ আর হচ্ছে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব হচ্ছে যে কোনো অ্যাকশন ভার্ব যেটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। এক্ষেত্রে ক্লু ওয়ার্ডগুলো কী, অর্থাৎ কী কী দেখে আমরা বুঝবো যে এটা চলমান এই মুহূর্তে কাজ বোঝাচ্ছে। নাও এখন মানে এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে এটা বোঝাচ্ছে। স্টিল এখনও পর্যন্ত মানে এখনও চলছে। রাইট নাও ঠিক এই মুহূর্তে। অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে। অ্যাট প্রেজেন্ট এখন। ইন দিস পিকচার এই ছবিতে। কারেন্টলি। ফর দ্য টাইম বিং। লুক লিসেন
এই সমস্ত কথা যদি থাকে, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার এটসেট্রা, এই প্রত্যেকটা কথা আমাদেরকে কি বুঝিয়ে দিতে পারে যে কাজটা এই মুহূর্তে চলছে। ধরো আমি বললাম দেখো ছবিটাতে ছেলেটি সাঁতার কাটছে, তাহলে এই যে ছবিটাতে দেখিয়ে বলছি, আমি যে মুহূর্তে বলছি সেই মুহূর্তে কাজটা কন্টিনিউয়াস আমরা দেখাচ্ছি। যেমন লুক দে আর সুইমিং, দেখো ওরা সাঁতার কাটছে। লুক কথাটা বলার মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছি যে কাজটা এখনই চলছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লু এই প্রত্যেকটা শব্দ খুব ভালো করে নোট ডাউন করবে এবং এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেবে। হি ইজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট অ্যাট দ্য মোমেন্ট, অর্থাৎ এই মুহূর্তে, এখন যে মুহূর্তে আমি কথাটা বললাম সেই মুহূর্তে কি বোঝাচ্ছি যে সে প্রজেক্টের উপরে কাজটা করছে। তাহলে ইজ ওয়ার্কিং, অ্যামিজারের ইজ, কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ইজ বসেছে এবং ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার পুরো মুখস্থ রাখতে হবে এই স্ট্রাকচারগুলো তোমাদেরকে। নেক্সট এক্সাম্পল রয়েছে কি, হি ইজ ওয়াচিং টিভি রাইট নাও, এই মুহূর্তে, রাইট নাও মানে এখন সে টিভি দেখছে। উই আর গোয়িং টু দিল্লি নেক্সট উইক, এটা ফিউচার অ্যাকশন বা প্ল্যানিংকে বোঝাচ্ছে। নেক্সট উইকে আমরা দিল্লি যেতে চলেছি, দিল্লি যাচ্ছি। আমরা অনেক ক্ষেত্রে কথা বলার সময় এইভাবে ব্যবহার করি, ফিউচার কোনো ঘটনাকে, ফিউচার কোনো প্ল্যানিং হবে যেটা হতে চলেছে সেটাকে আমরা কি বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারেই বলি। ধরো বললাম আগামীকাল ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলতে চলেছে, বা যদি বলি যে আগামীকাল আমাদের পরীক্ষা শুরু হতে চলেছে, তো টুমোরো আওয়ার এক্সাম ইজ গোয়িং টু স্টার্ট, বা বলতে পারি টুমোরো উই আর গোয়িং টু দিল্লি, আগামীকাল আমরা যেতে চলেছি দিল্লিতে। এছাড়াও আরও ক্লু ওয়ার্ড আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বুঝিয়ে দেয়, যেমন টুডে আজকে, দিস উইক এই সপ্তাহ, দিস ইয়ার, পিরিয়ডস অ্যারাউন্ড নাও, অর্থাৎ এই নাও এই এখনকার আশেপাশের সময়কে বুঝিয়ে দেবে, দিস উইক, দিস ইয়ার। এক্সাম্পল দিয়ে ব্যাপারগুলো বুঝে নাও। ইউ আর ওয়ার্কিং হার্ড টুডে, আজকে তুমি ভালোই কাজ করছো। নট ইউ ওয়ার্ক হার্ড টুডে, এটা হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না। তুমি আজকে ভালো কাজ করছো, আজকে, টুডে দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য কোম্পানি আই ওয়ার্ক ফর ইজ নট ডুইং সো ওয়েল দিস ইয়ার, কোম্পানিতে আমি কাজ করছি এই বছর ভালো পারফর্ম করছে না, কোম্পানি ভালো যাচ্ছে না। দিস ইয়ার আমি বলতে পারি যে বিরাট কোহলি এবছর ভালো খেলছে না। এই যে ওয়ার্ল্ড কাপ গেল, প্রত্যেকটা ম্যাচে খুব একটা ভালো পারফর্ম করেনি, যেটা বিরাট কোহলির স্বাভাবিক নেচার, এত অ্যাগ্রেসিভ একটা ভালো ব্যাটার, তো সেই খেলাটা দেখাতে পারেনি, কিন্তু ফাইনালে খেলেছে সে অসাধারণ, যেখানে খুব বেশি প্রয়োজন ছিল। তো আমরা বলতে পারি বিরাট কোহলি এবছর ভালো খেলছে না, দিস ইয়ার বিরাট কোহলি ইজ নট প্লেয়িং ভেরি ওয়েল। We use the present continuous when we talk about a change that has started to happen. এটা খুবই ইম্পর্টেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আরও কোন ক্ষেত্রে ব্যবহার হয়, যে পরিবর্তনটা ঘটেছে, যেটা পরিবর্তন হয়েছে, আগের থেকে চেঞ্জ হয়েছে, সেটা বলার ক্ষেত্রে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা যে ভার্বগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে গেটিং, বিকামিং, চেঞ্জিং, ইমপ্রুভিং, স্টার্টিং, বেগিং, ইনক্রিজিং, রাইজিং, ফলিং, গ্রোয়িং এটসেট্রা। এই ভার্বগুলো চেঞ্জ বোঝাচ্ছে, স্টেট থেকে আরেকটা স্টেটে পরিবর্তনশীলতা বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, ইজ ইউর ইংলিশ গেটিং বেটার, তোমার ইংরেজি ভালো হচ্ছে। গেটিং বেটার, গেটের সাথে আইএনজি। নট ডাজ ইউর ইংলিশ গেট বেটার, এই প্রেজেন্ট টেন্স ব্যবহার হবে না। নেক্সট আছে, দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট, নট ইনক্রিজেস, বাড়ে বলবো না, বাড়ছে, ইজ ইনক্রিজিং, বেড়েই চলেছে, অর্থাৎ একটা পরিবর্তনশীল, অর্থাৎ সব সময় পরিবর্তন হয়ে চলেছে। অ্যাট ফার্স্ট আই ডিড নট লাইক মাই জব, প্রথম আমার জবটা ভালো লাগেনি, বাট আই এম স্টার্টিং টু এনজয় ইট নাও, কিন্তু এখন ভালো লাগতে শুরু করেছে, আমি এনজয় করছি। আই এম স্টার্টিং, অর্থাৎ একটা চেঞ্জ আসছে, তো এই কন্টিনিউয়াস চেঞ্জ স্টেটকে বোঝাতে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। ধরো বললাম যে গাছটি বড় হচ্ছে, দ্য ট্রি ইজ গেটিং টলার, গাছটি লম্বা হচ্ছে, এইভাবে। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, তার গঠন ফর্ম কি, এক্সাম্পল, এবং এর ক্লু ওয়ার্ড কি, খুবই ইম্পর্ট্যান্ট একটি টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে মনে রাখবে কাজটি শেষ হয়ে গিয়েছে, সম্পন্ন হয়েছে, অর্থাৎ বর্তমানে কাজটা শেষ হয়েছে। আচ্ছা, বর্তমানে শেষ হয়েছে মানে কি, সবে শেষ হয়েছে, খুব বেশি পুরনো নয়, অনেকটা টাইম পেরিয়ে যায়নি। ডেফিনিশন কি, যে কাজ সবে মাত্র শেষ হলো। জাস্ট ফিনিশড বা ইমিডিয়েট পাস্ট, সময়টা পেরিয়ে গিয়েছে কিন্তু ইমিডিয়েট, খুব বেশি দূর যায়নি। এবার এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার মনে রাখতে হবে, এটার ক্ষেত্রেই গণ্ডগোল হয়, সেটা হচ্ছে কি, নট স্পেসিফিক টাইম ইজ মেনশন, খুবই ইম্পর্ট্যান্ট। ইমিডিয়েট পাস্ট বলছি আমরা, অর্থাৎ সদ্যমাত্র কাজটা শেষ হয়েছে, টাইমটা পাস্ট হয়েছে, কিন্তু ইমিডিয়েট, খুব বেশি পুরনো হয়নি। এবার কত পুরনো না কি সেটা মেনশন যদি না থাকে তাহলেই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু যদি সময়ের উল্লেখ থাকে, স্পেসিফিক টাইম বলে দেয়, তাহলে কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। আরও কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়, আরও খুবই ইম্পর্ট্যান্ট, এটা দেখে নেবে। অ্যান অ্যাকশন, এই টুটা এখানে হবে না, এটা মিস্টেকেলি পড়ে গিয়েছে। অ্যান অ্যাকশন বিগিনিং ইন দ্য পাস্ট, যেটা অতীতে কাজটা শুরু হয়েছিল, অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্য প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট মোমেন্ট পর্যন্ত চলেছে। এক্ষেত্রে ফর আর সিন্স হচ্ছে ক্লু ওয়ার্ড।
এই ব্যাপারটা কি একটু পরে এক্সাম্পল সহ বুঝে নেবে। আরও কোন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ হয়? অ্যান অ্যাকশন ওয়েন পাস্ট টাইম ইজ নট মেনশনড, এটা আগেই বলা ছিল। অতীতের সময় যদি উল্লেখ না থাকে অথচ কাজটা শেষ হয়েছে এমন যদি হয় তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পল এখানেই দেওয়া আছে, এক্ষেত্রে শি হ্যাজ ভিজিটেড দ্য জু, সে চিড়িয়াখানা ভ্রমণ করেছে। কখন ভিজিট করেছে সেটা বলা নেই। আই হ্যাভ সিন দ্য ফিল্ম, আমি সিনেমাটি দেখেছি। কখন দেখেছি স্পেসিফিক টাইম বলা নেই, তাই আই হ্যাভ সিন বলতে পারছি। কিন্তু যদি থাকতো গতকাল আমি দেখেছি, আই হ্যাভ সিন দ্য ফিল্ম ইয়েস্টারডে হবে না, আই স দ্য ফিল্ম ইয়েস্টারডে, পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ব্যাপারটা আমরা পরে জানবো, এখন হচ্ছে প্রেজেন্ট টেন্স। এক্ষেত্রে ভার্বের স্ট্রাকচার কি? হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3 পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার হবে। এবার দেখবো এখানে ক্লু ওয়ার্ড কী কী আছে, কোন কোন শব্দ প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। দিস ফ্রেজ অর্থাৎ দিস দিয়ে যত শব্দ যত টাইম বোঝাবে, ইফ অ্যাট প্রেজেন্ট টাইম অর্থাৎ দিস দিয়ে বোঝাবে টাইম, কিন্তু প্রেজেন্ট টাইমকে বোঝাতে হবে। যেমন দিস মর্নিং আজকে সকালে, দিস আফটারনুন, দিস মর্নিং, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, এই প্রত্যেকটা কথা দিস দিয়ে হচ্ছে এবং প্রেজেন্টের কোনো সময়কে বোঝাচ্ছে, কিন্তু স্পেসিফিক টাইম বোঝাচ্ছে না। আজকে সকালে কখন সেটা বোঝাচ্ছে না, এই সপ্তাহের কখন সেটা স্পেসিফিক বোঝাচ্ছে না, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা যাবে। কিন্তু স্পেসিফিক টাইম যেই দেবে পাস্ট টেন্স হয়ে যাবে। ফর এক্সাম্পল, শি হ্যাজ কাম অ্যাট 10 o'clock দিস মর্নিং, এখানে দিস মর্নিং তো আছে কিন্তু অ্যাট 10 o'clock আছে, অর্থাৎ স্পেসিফিক টাইম বলে দিচ্ছে আজকে সকালে 10টার সময়, তাই এটা ভুল। স্পেসিফিক টাইম মেনশন করা রয়েছে, তাহলে এটা সঠিক কী হবে? এটা সঠিক হতো তখনই যদি থাকতো শি হ্যাজ কাম দিস মর্নিং, সে আজকে সকালে এসেছে। অ্যাট 10 o'clock স্পেসিফিক টাইমটা হবে না। নেক্সট এক্সাম্পল, উই হ্যাভ ওন, আমরা জিতেছি দ্য T20 ওয়ার্ল্ড কাপ দিস ইয়ার, একদম সদ্য হয়ে যাওয়া T20 ওয়ার্ল্ড কাপ, যেটা ইন্ডিয়া খুব ভালোভাবে জিতেছে সাউথ আফ্রিকাকে হারিয়ে। তো এই যে দিস ইয়ার বলছি, এই বছর, এটা রিসেন্ট পাস্ট কিন্তু স্পেসিফিক টাইম বলা নেই, তাই এটা হচ্ছে দিস দিয়ে ফ্রেজ আছে, তাই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চমৎকার একটা এক্সাম্পল। নেক্সট আছে টুডে, এই টুডে দিয়ে যে সমস্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, যেমন আই হ্যাভ বিন বিজি টুডে, আমি আজকে সারাদিন ব্যস্ত। শি হ্যাজ প্লেড ওয়েল টুডে, সে আজকে ভালো খেলেছে টুডে। দ্য চাইল্ড হ্যাজ স্পেন্ড লং টাইম ইন দ্য পন্ড টুডে, আজকে শিশুটি অনেক সময় কাটিয়েছে পুকুরে। নেক্সট কোন শব্দ আছে যেটা প্রেজেন্ট পারফেক্টের ক্লু? এভার, এভার শব্দটা প্রেজেন্ট পারফেক্টকে ইন্ডিকেট করে, কখন? যদি কোয়েশ্চেন হয়। হ্যাজ হি এভার টোল্ড হার নেম, সে কি কোনো দিন তার নাম বলেছে। হ্যাভ ইউ এভার ভিজিটেড দুবাই, তুমি দুবাই কোনো দিন গিয়েছো। এখানে এভার আছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ প্লাস V3। হ্যাজ বাংলাদেশ এভার ওন দ্য ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশ কোনো দিন ওয়ার্ল্ড কাপ পেয়েছে কি? এরপর আছে নেভার, মানে নট টিল নাও, অর্থাৎ এখনও পর্যন্ত হয়নি ব্যাপারটা, তার মানে এভার ইন্টারোগেটিভের ক্ষেত্রে বোঝায় কোনো দিনও এখনও হয়নি এমন বোঝায়, এবং নেভার এটা ইন্টারোগেটিভ নয়, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বোঝায়। অ্যাসার্টিভ মানে বাক্যের শেষে ফুল স্টপ থাকবে, কোয়েশ্চেন নয়। হি হ্যাজ নেভার সিন মি, সে আমাকে কখনো দেখেনি, হ্যাজ নেভার সিন মি, হ্যাভ হ্যাজ V3। শি হ্যাজ, এখানে হ্যাজ হবে, নেভার স্মোকড, সে কোনো দিন ধূমপান করেনি, শি হ্যাজ নেভার স্মোকড। এটা প্রশ্ন করলে কী হবে? হ্যাজ শি এভার স্মোকড, নেভারটা ইন্টারোগেটিভে এভার হয়ে যায়। নেক্সট আছে ইউ হ্যাভ নেভার ট্রাই টু স্পিক, তুমি কোনো দিন ইংরেজি কথা বলার চেষ্টাই করোনি। ইংরেজি কথা বলতে গেলে কথা বলার চেষ্টাটা আগে করতে হবে, ভুল হোক। তো সেই ধরনের বাক্য এখানে বলা আছে, ইউ হ্যাভ নেভার ট্রাই টু স্পিক, হ্যাভ ট্রাইড প্রেজেন্ট পারফেক্ট, এটা কোয়েশ্চেন করলে কী হবে? হ্যাভ ইউ এভার ট্রাই টু স্পিক। প্রথম বাক্যটা প্রশ্ন করলে কী হবে? হ্যাজ শি এভার সিন মি, সে কি আমাকে কখনো দেখেছে। তো নেভার আর এভার এই দুটোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের খুব ভালো ক্লু ওয়ার্ড, মনে রাখবে। এভার হচ্ছে ইন্টারোগেটিভ ব্যবহার হয়, নেভার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার হয়। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লু হচ্ছে অলওয়েজ, অলওয়েজ দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, আমরা দেখেছি সে সব সময় সত্যি কথা বলে, হি অলওয়েজ টেলস ট্রুথ। এখানে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও অলওয়েজ ব্যবহার হয়। ফর এক্সাম্পল, আই হ্যাভ অলওয়েজ সাপোর্টেড মাই টিম, ইউজড কথাটা এখানে ভুল আছে, এটা হবে না। আমি সবসময় আমার টিমকে সাপোর্ট করে এসেছি, অলওয়েজ, যে কাজটা এত পর্যন্ত করে এসেছে সেরকম ক্ষেত্রে সবসময় করে এসেছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। বিরাট হ্যাজ অলওয়েজ ওয়ার্কড হার্ড, বিরাট কোহলি সবসময় ভালো বা পরিশ্রম করে এসেছে, ওয়ার্কড হার্ড, অলওয়েজ। এরপর আছে সিন্স ফ্রেজ অ্যান্ড ফর ফ্রেজ, সিন্স আর ফর দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেও বোঝায়। কেমনভাবে হবে? ফর এক্সাম্পল, ইউ হ্যাভ বিন ফন্ড অফ সুইট সিন্স ইউ ওয়্যার চাইল্ড, অর্থাৎ তুমি যখন ছোট ছিলে তখন থেকে এখনও পর্যন্ত তুমি মিষ্টির ভক্ত। ইউ হ্যাভ বিন ফন্ড মানে তুমি সবসময় মিষ্টি পছন্দ করো। ফর দিয়ে যে সমস্ত শব্দগুলো হবে সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ যে কোনো একটি বসবে, তারপরে বিন বসবে। তো এক্ষেত্রে কী আছে? এক্সাম্পল, আই হ্যাভ বিন আ টিচার ফর মেনি ইয়ার্স, আমি বহু বছর ধরে টিচার ছিলাম। শি হ্যাজ বিন ইন দার্জিলিং ফর আ ইয়ার, সে দার্জিলিংয়ে রয়েছে 1 বছর ধরে। উই হ্যাভ বিন উইথাউট ইলেকট্রিসিটি ফর 5 hours, আমরা 5 ঘন্টা ধরে ইলেকট্রিসিটি ছাড়াই আছি।
ফর ফ্রেজের ক্ষেত্রে এবং সিন্স ফ্রেজের ক্ষেত্রে এই সমস্ত সেন্স বোঝালে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর আছে অলরেডি। অলরেডি মানে কি ইতিমধ্যে যে কাজটা হয়ে গিয়েছে, অর্থাৎ সুনার দ্যাট এক্সপেক্টেড, মানে যে সময়ের মধ্যে হয়ে যাওয়ার কথা আমরা এক্সপেক্ট করেছি তার থেকে আগে হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা অলরেডি কথা ব্যবহার করি যে আমরা ইতিমধ্যে কাজটা করে ফেলেছি এমন। এখানে এক্সাম্পল দেওয়া নেই, আমি বলছি তোমরা লিখে নেবে। আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই টাস্ক, আমি আমার কাজটি অলরেডি ফিনিশ করে ফেলেছি। নেক্সট আছে জাস্ট, মানে এই মাত্র, এ শর্ট টাইম এগো, ঠিক 1-2 মিনিট বা কয়েকটা মুহূর্ত আগে, জাস্ট। অ্যান্ড নট ইয়েট, নেগেটিভ সেন্সে নট ইয়েট অর্থাৎ এখনও হয়নি কাজটা, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লু। উই ইউজ ইয়েট টু শো দ্যাট উই আর এক্সপেক্টিং সামথিং টু হ্যাপেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ইয়েট কথাটা কখন ব্যবহার করি, যে আমরা এই কোনো কাজ হয়নি কিন্তু আশা করছি এটা হয়ে যাওয়ার কথা এতক্ষণে। যেমন বলতে পারি দে হ্যাভ নট ইয়েট কাম, তারা এখনও পর্যন্ত আসলো না, মানে আমরা এক্সপেক্ট করেছিলাম এত পর্যন্ত তাদের চলে আসার কথা, তো এক্ষেত্রে নট ইয়েট ব্যবহার হয়। আরও যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লু কী কী আছে, স্টিল, সিন্স, সোফার, আপ টু নাও, টিল নাও, এই প্রত্যেকটা শব্দ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনাকে বোঝাচ্ছে। কেন? কারণ এখনও পর্যন্ত এই কাজগুলো হয়নি বা হয়েছে এমন বোঝায় সব, অর্থাৎ রিসেন্ট হয়ে যাওয়া ঘটনাকে বোঝায়, বা না হয়ে যাওয়া ঘটনা, রিসেন্ট পর্যন্ত হয়নি এমন কেউ বোঝায়। ফর এক্সাম্পল, আই হ্যাভ অলরেডি ইটেন মাই লাঞ্চ, আমি ইতিমধ্যে আমার লাঞ্চ খেয়ে ফেলেছি, দুপুরের খাবার। শি হ্যাজ জাস্ট অ্যারাইভ, সে এই মুহূর্তে অ্যারাইভ হলো, পৌঁছালো, জাস্ট মানে এই মুহূর্তে, মানে কয়েকটা সেকেন্ড বা মুহূর্ত আগে। দে হ্যাভ নট অ্যারাইভড ইয়েট, তারা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। হ্যাজ ইট স্টপড রেনিং ইয়েট, এখনও কি বৃষ্টি থেমেছে, অর্থাৎ আমরা এক্সপেক্ট করছি বৃষ্টি থেমে যাওয়া। আই হ্যাভ রিটেন দ্য লেটার, আমি চিঠিটা লিখে ফেলেছি। বাট আই হ্যাভ নট সেন্ট ইট ইয়েট, কিন্তু আমি চিঠিটা পাঠাতে পারিনি এখনও, ইয়েট অর্থাৎ এখনও কাজটা হয়নি, নট ইয়েট নেগেটিভ সেন্সে ব্যবহার হয়। তো এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রত্যেকটা ডিটেলস ম্যাটার। এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, খুবই ইম্পর্ট্যান্ট একটি টেন্স। দেখো এর মধ্যে প্রেজেন্ট কথা আছে, পারফেক্ট আছে এবং কন্টিনিউয়াস আছে, অর্থাৎ এই তিনটের মিক্সড যে বৈশিষ্ট্য সবটা এই টেন্সের মধ্যে থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো ব্যাপারটা ভালো করে বুঝে নাও, যে কাজটা অতীতে শুরু হয়েছিল, যে কাজটা অতীতে কোনো একটা সময় শুরু হয়েছিল, এ সার্টেন পয়েন্ট অফ টাইম ইন পাস্ট, এবং এখনও চলছে, অর্থাৎ কাজটা অনেকটা সময় ধরে চলছে, চলতে থাকবে, তাহলেই কন্টিনিউয়াস হবে। এবং পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, চলছে অনেকটা সময় ধরে, কখন থেকে বা কতটা সময় ধরে চলছে এটা বলে দেওয়া থাকবে, খুবই ইম্পর্টেন্ট। এই দুটো টেন্সের যদি তোমরা কম্পেয়ার করে পড়ো তাহলে ক্লিয়ার হবে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস ডিফারেন্স কি। এই কন্টিনিউয়াস মানে চলছে এমন বোঝাবে, কতটা সময় ধরে বা কখন থেকে হচ্ছে এটা কিছুই বলা থাকবে না। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে চলছে তো থাকবে, প্লাস একটা এক্সট্রা জিনিসের উল্লেখ থাকবে, সেটা হচ্ছে কখন শুরু হয়েছিল বা কতটা সময় ধরে চলছে সেটা বলা থাকবে, তাহলেই হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস অ্যাকশনস ফর সাম টাইম, মানে কিছুটা সময়ের জন্য। সিন্স এ পয়েন্ট অফ টাইম, কোনো একটা সময় শুরু থেকে এখন হচ্ছে সেটা বোঝাবে। সিন্স হচ্ছে কোনো একটা সময় শুরু বলে দিলে সিন্স বসাবো, আর ফর কখন বসাবো, সময়ের কোনো পরিমাণ বলে দিলে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, পরিমাণ বলে দিলে হবে ফর। আর সময়ের শুরুটা বলে দিলে স্টার্টিং পয়েন্ট, যেমন 10টা থেকে বা সোমবার থেকে বা বলতে পারি 2010 থেকে, এই যে শুরু বলে দিলে হবে সিন্স। আরও একটা ব্যাপার ক্ষেত্রে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়, সেটা দেখে নাও একেবারে, যে কাজটা আগে শুরু হয়েছিল অ্যান্ড স্টিল কন্টিনিউ, এখনও চলছে, এমন হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ভার্বের স্ট্রাকচার কি হয়, হ্যাভ বা হ্যাজ যে কোনো একটি, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছিল অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। এখানে ক্লু ওয়ার্ড কী কী আছে দেখে নাও, যেগুলো বলে দেবে যে অনেকটা সময় ধরে কাজটা চলছে। ফর আর সিন্স তো আছেই, ফর সামটাইম, সিন্স এ পয়েন্ট অফ টাইম, এই দুটো দিয়ে ফ্রেজ হলে সেটা বলে দেবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অল ডে, উইক, মান্থ, সারা দিন ধরে, সারা সপ্তাহ ধরে, সারা মাস জুড়ে। ইয়ার, মর্নিং, সারা সকাল জুড়ে, সারা বছর জুড়ে। আপ টু নাও, আনটিল নাও, লেটলি, এই প্রত্যেকটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লু। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন স্টাডিং হিয়ার সিন্স মাই চাইল্ডহুড, আমি আমার ছোটো থেকেই এখানে পড়ছি, ছোটো থেকে, অর্থাৎ ছোটো একটা স্টার্টিং পয়েন্ট, এখনও চলছে পড়াটা, তাই সিন্স বসছে, এবং এখানে সময়ের কতটা পরিমাণ বলে দেওয়া নেই, তাই সিন্স বসেছে। দে হ্যাভ বিন প্লেয়িং ফর 15 ইয়ার্স, তারা 15 বছর ধরে খেলছে, মানে সময়ের একটা ডিউরেশন বা পিরিয়ড অফ টাইম বলে দিয়েছে, 15 বছর, তাই হবে ফর। এই হচ্ছে টোটাল প্রেজেন্টের যে 4টি টেন্স, আমি কুইকলি একবার ছোট করে রিক্যাপ করে দিচ্ছি, প্রত্যেকে আরও একবার দেখে নাও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, রেগুলার অ্যাকশন বা রিপিটেড অ্যাকশন আর জেনারেল ট্রুথ, এর ভার্বের স্ট্রাকচার কি, V1। প্রেজেন্ট কন্টিনিউয়াস কেমন হয়, যে কাজটা এই মুহূর্তে চলছে, কন্টিনিউয়াস অ্যাকশন অ্যাট দ্য প্রেজেন্ট, এবং ফিউচার কোনো প্ল্যানিং যেটা হতে চলেছে, এমন যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার কি, অ্যাম ইজ আর যে কোনো একটি ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, যে কাজটা এইমাত্র শেষ হলো, মানে ইমিডিয়েট পাস্ট, কিন্তু সময় উল্লেখ নেই, এক্স্যাক্ট টাইম কখন সেটা বলার নেই।
তো এক্ষেত্রে ভার্বের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস V3 এবং ক্লু ওয়ার্ডগুলো তো দেখে নিয়েছো। এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর ডেফিনেশন কি, যেটা অতীতে শুরু হয়েছিল এবং এখনও চলছে। এক্ষেত্রে কী ধরনের সময় উল্লেখ থাকে, কতক্ষণ ধরে চলছে বা কটা থেকে চলছে বা কোন সময় শুরু থেকে হচ্ছে, এখনও হচ্ছে, এটা বোঝাবে। এর স্ট্রাকচার কি, হ্যাভ হ্যাজ যে কোনো একটি, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। যেমন আমি যদি বলি যে আমি 30 মিনিট ধরে ভিডিওটা বানাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন মেকিং দ্য ভিডিও ফর 30 মিনিটস, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার। যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। আর প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি হবে। তো এই হচ্ছে টোটাল প্রেজেন্ট টেন্সের 4টি টেন্স রইল। যদি ভালো রেসপন্স পায় তাহলে কমেন্ট করবে, বাকি টেন্সগুলো আমি ডিটেলসে এভাবে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর বেনিফিটেড থ্রু মাই এফোর্ট, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি গ্রো মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।